দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ টক শো দ্য হট সিটে। বিশেষ এই আয়োজনে আমাদের আজকের অতিথি কে থাকছেন চলুন দেখে নেই। তিনি একজন বাংলাদেশী সাংবাদিক, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের আগস্ট মাসে এই পদে নিয়োগ পান। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ব্রেকিং করে পুরস্কৃত হয়েছেন তিনি। সাংবাদিকতা জীবন শুরু করেন ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে, যেখানে তিনি দ্য বাংলাদেশ অবজারভারে 7 বছর কাজ করেন। এরপর ব্যবসা সাংবাদিকতায় স্থানান্তরিত হন এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে 2.5 বছর কাজ করেন। 2005 সালের 14 জানুয়ারি তিনি এজেন্সি ফ্রান্স প্রেস এএফপিতে একজন সংবাদদাতা হিসেবে যোগ দেন। এএফপিতে 2 দশকের চাকরির সময় তিনি প্রথম 7 বছর সংবাদদাতা হিসেবে কাজ করেন এবং 2012 সালে বাংলাদেশে ব্যুরো প্রধান হিসেবে পদোন্নতি পান, যা তিনি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। আমাদের দ্য হট সিটের আজকের পর্বের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই বিশেষ আয়োজন দ্য হট সিটে। শফিকুল আলম, আপনি প্রেস সচিবের দায়িত্ব পালন করার আগে এএফপিতে ছিলেন। সাংবাদিকতার একটা চ্যালেঞ্জিং লাইফ ছিল, এখন নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা আরও অন্যরকম হয়েছে। আপনার এই ব্যক্তিগত প্রশ্নে আমি আসব, কিন্তু তার আগে যেহেতু বছর ঘুরে আবার জুলাই চলে এসেছে, 36 জুলাই হয়তো ক্যালেন্ডারে আসবে না, কিন্তু 36 জুলাইয়ের একটা মানুষের মনে 36 জুলাইটা গেঁথে গিয়েছে। মত দ্বিমতের স্বাধীনতার পাশাপাশি জনগণের মধ্যেও নতুন ভাবনা চেতনা তৈরি হয়েছে। আবার অনেকের কপালে চিন্তার ভাঁজও আছে, দেশ কোন দিকে যাবে, নির্বাচন হবে কিনা, বা সংস্কারের জায়গাটাই বা কেমন হবে। আপনার কি মনে হয় 36 জুলাইয়ের যে চেতনা, আপনার আমার বা সর্বোপরি জনগণের যে চেতনা ছিল, সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হচ্ছি? না, আমরা মনে করি আমরা এখনও ফোকাসড আছি এবং যে জুলাইয়ের যে চেতনা সেটা আমরা ধারণ করছি এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলোও হচ্ছে। আমরা তো মেন 3টাও হচ্ছে আমাদের কাজ, একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে ট্রায়াল, আর একটা হচ্ছে ইলেকশন। এই 3টা জায়গায় আমরা যথেষ্ট কাজ করছি এবং অনেক ক্ষেত্রে অনেক কাজগুলো হয়ে গেছে। অনেক মিনিস্ট্রিতে বড় বড় প্যাকেজের রিফর্ম নেওয়া হয়েছে, আর যেগুলো কমিশন করে দেওয়া হয়েছে তারা এখন কথা বলছেন, কনসেনসাস কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলছেন পলিটিক্যাল সিস্টেমের রিফর্মের উপরে। এই কথাগুলো, এইটা যখন কনক্লুড হবে, এবং আমরা আশা করছি জুলাই এই মাসে এটা কনক্লুড হবে, আমরা মনে করি যে সেক্ষেত্রে আমরা ইলেকশনের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। ইলেকশনের প্রস্তুতিটি অলরেডি নেওয়া হচ্ছে এবং আমরা আশা করছি যে আগামী বছরের প্রথম দিকে ইলেকশনটা হবে। আর ট্রায়ালের আপনারা দেখেছেন যে ট্রায়ালটা, শেখ হাসিনার ট্রায়াল শুরু হয়ে গেছে। অন্যান্য যারা এই ম্যাস মার্ডারের সাথে যারা জড়িত ছিলেন তাদেরও ট্রায়াল হচ্ছে, অনেকের চার্জশিট হচ্ছে, অনেকের ক্ষেত্রে ইনভেস্টিগেশন বিভিন্ন পর্যায়ে আছে। এটা তো হঠাৎ করে হয় না। অনেক লোক তো অভিযুক্ত, অনেক লোকের এগেনস্টে অভিযোগের যে তীর, তাদেরকে তো একজন করে বা একটা কেস ধরে আমরা এই কেসগুলো করছি। আর আপনারা জানেন পুরো পৃথিবীতেই এই কেসগুলো করতে কিছু সময় দিতে হয়। আপনার প্রিপারেশনের সময় আছে, আপনি যাকে আপনি ট্রায়ালে নিয়ে আসছেন তাকে আপনি যথেষ্ট সময় দিতে হয়, সেই জন্য তার কেসটাকে গুছিয়ে নিতে পারে। আদারওয়াইজ পৃথিবীর লোকগুলো বলবে যে তুমি তার প্রতি অন্যায় করছো, তাকে তুমি ফেয়ার ট্রায়াল দিচ্ছ না। সেই জায়গাটা আমরা যেন করতে, আমাদের ইচ্ছা না যে এই জায়গাটা আমরা করি। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা যতটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ফেয়ার ট্রায়ালটাকে এনশিওর করা, সেই জায়গায় আমরা থাকছি। এবং আমরা মনে করি খুব এই যে গতিতে চলছে, এই গতিতে চললে আগামী বছর, আমি টাইম বলতে পারবো না, বাট আমি আশা করছি যে একটা ভালো সময়ে এই ট্রায়ালটা শেষ হবে। একটা জনগণের আন্দোলনের মাধ্যমেই আপনাদের এই সরকার গঠিত হয়েছে, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি। এই সরকারটা আসলে কোন ধরনের সরকার? এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা বিপ্লবের ফসলের সরকার। একটা তো আপরাইজিং হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানকে আকাঙ্ক্ষাটা কী ছিল? যে সংস্কার করা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল? ডেমোক্রেসিকে ফিরিয়ে দেওয়া, যাতে সবাই ভোট দিতে পারে।
আমাদের মানুষজন, আমাদের ইয়াং জেনারেশন পরপর 3টা ইলেকশনে ভোট দিতে পারেননি, তাদের যে ডেমোক্রেটিক রাইট সেটা এক্সারসাইজ করতে পারেননি, তাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমরা তো চাই নাগরিক হতে, আমাদেরকে নাগরিক অধিকারগুলো কেড়ে নিয়ে আর তাদেরকে শেখ পরিবারের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। তাহলে সেই জায়গার থেকে তো আমরা একটা ডেমোক্রেটিক কালচারটা এনশিওর করতে চাই। আর আপনি প্রতিটা দেয়ালে দেয়ালে দেখেন সব জায়গায় কিন্তু লেখা আছে রিফর্ম, সংস্কার, এবং তারা সংস্কারের যে কথাগুলো করছে সেটা আমরা ধারণ করছি। এবং সংস্কারটা আপনি কিভাবে করবেন? আপনি তো আসলাম আর হুট করে আমি সংস্কারটা তো চাপিয়ে দিতে পারি না। সেই প্রফেসর ইউনূস কী করেছেন বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট করেছেন কি, অনেকগুলো 15টার মতো সংস্কার কমিশন করা হয়েছে, তারা তাদের রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছি এবং ওদেরই কিছু রিপোর্ট যেটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন লাগছে না, বা আমরা মিনিস্ট্রিগুলোতে দিয়ে আমরা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করতে পারছি, সেগুলো আমরা অলরেডি করছি এবং অনেক ক্ষেত্রে করা হয়েও গেছে। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বলেন, এনবিআরের ক্ষেত্রে বলেন, এনার্জির ক্ষেত্রে বলেন, বিভিন্ন মিনিস্ট্রি, হেলথের ক্ষেত্রে বলেন, আমরা বড় প্যাকেজের রিফর্ম অলরেডি ইজ ডান, এটা হয়ে গেছে। আর বাকি যেগুলো পলিটিক্যাল সংস্কার সেগুলো হচ্ছে। তো আমরা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট একটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। সংস্কার ও নির্বাচন এই দুইটা শব্দ মানুষের মাঝে এবং আপনাদের কাছ থেকে আমরা বারবার শুনতে পাই। আমি সংস্কার কতটুকু হলো বা নির্বাচন কবে হবে এই জায়গায় আসব, কিন্তু তার আগে যেহেতু জুলাই আন্দোলনের 1 বছর হয়ে গিয়েছে, আপনিও আপনার একটা জায়গায় আপনি বলেছেন যে আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করে এই জন্য 10 মাস অপেক্ষা। আওয়ামী লীগের দুঃখ প্রকাশের জন্য কি জনগণ অপেক্ষা করবে নাকি আওয়ামী লীগের বিচারের জন্য অপেক্ষা করবে? বলতে পারে যে তোমরা যেমন ধরেন আওয়ামী লীগকে একটা টেম্পোরারি ব্যান করা হয়েছে, যে তাদের অ্যাক্টিভিটিস টেম্পোরারি ব্যান। তো অনেকে বলছেন যে এরা তো একটা বড় পলিটিক্যাল পার্টি, এদেরকে আপনারা কার্যক্রম স্থগিত করলেন কেন, সাসপেন্ড করলেন কেন? আমরা বলছি কি, আমরা বলছি যে তাদেরকে তো সময় দেওয়া হয়েছে। পার্টির যারা সিনিয়র লিডারশিপ ছিল তারা তো কেউ সরি বলেন নাই। এখন আপনি কি একটা পার্টির টপ লিডারশিপ খুনের সাথে জড়িত, ম্যাস মার্ডারের সাথে জড়িত, এবং এমন একটা ওয়েল ডকুমেন্টেড ম্যাস মার্ডার, এমন না যে এটা গোপনে হয়েছে, তা কিন্তু না, আমাদের চোখের সামনে এই ম্যাস মার্ডারটা হয়েছে। তো তাদের মধ্যে তো আপনি যদি সরি না বলেন, তার সাথে আপনার রিকনসিলিয়েশন কি হবে? আর মানুষকে কি আমি বলবো যে এই তুমি এই খুনির পার্টিকে ভোট দাও? তাকে কিভাবে আপনি ডেমোক্রেটিক কালচারে নিয়ে আসবেন? তো সেই ক্ষেত্রে সেই জায়গার থেকে আসলে আসছে যে আপনি সরিটা যতক্ষণ আমরা 10টা মাস ওয়েট করছি যে তাদের কি বোধোদয় হয় কিনা, তাদের তো হয়নি। ফলে এখন দেখেন ইন্টারন্যাশনালি কেউ কোনো ইভেন কালকে যে মার্কো রুবিও যে কথা বললেন, কারো তরফ থেকে বলছে না তোমরা আওয়ামী লীগকে কেন পলিটিক্যাল সংস্কৃতি নিয়ে আসছো না, কেন পলিটিক্যাল প্রসেসে নিয়ে আসতেছো না কেন, নোবডি ইজ সেইং না। কিন্তু আওয়ামী লীগকে যে আপনি সরি বলতে বলছেন, এটা কি আপনি আওয়ামী লীগের প্রতি সফটনেস দেখাচ্ছেন কিনা? না, আমি কোনো সফটনেস, আমি এই কারণে বলতেছি, ধরেন 2000 মানুষকে আওয়ামী লীগের যারা ধরেন যে আওয়ামী লীগের যারা সাপোর্টার, অনেকে আছে তো তাদের হাতে রক্ত নাই, কিছু সাপোর্টার আছে না, তারা আওয়ামী লীগকে, কিন্তু যেখানে 2000 মানুষকে মারা হয়েছে, 25,000-এর মতো মানুষ অঙ্গহানি হয়েছে বিভিন্নভাবে, এই পরিবারগুলো যদি আপনার সফটনেসের জায়গা দেখে, সেই জায়গায় তারা আপনাকে প্রশ্ন করতে পারে কোনো জায়গায় নাই। কিন্তু আমরা বলছি যে ফেয়ারনেস, একটা পার্টি তো এটা একটা ওল্ড পার্টি, তার প্রতি কি আমরা ফেয়ার কিনা? আসলাম আমি হুট করে, তো আমি বন্ধ, তাকে তো সময় দেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে আপনি দেখেন টপ লিডারশিপ, মিডল লিডারশিপ, গ্রাসরুট লেভেল, কেউ সরি বলছে না, বরং কি বলছে যে পুরো জাতি যারা এই জুলাইয়ের আন্দোলনে ছিল তারা জঙ্গি। তার মানে যারা সরি বলছে না, ধৃষ্টতা দেখেন, ধৃষ্টতার জায়গা, তাদের ধৃষ্টতা দেখেন, আমরা সবাই জঙ্গি। হ্যাঁ, তাহলে ওকে কে পলিটিক্যাল প্রসেসে রাখবে, পলিটিক্যাল কালচারে তাকে কে দিবে? আমরা কেন, আমাদের নেক্সট জেনারেশনও তো তাদেরকে পলিটিক্যাল কালচারে দিবে না যতক্ষণ না সে বলতেছে যে না আমরা অন্যায় করেছি। আচ্ছা, আরেকটা বিষয় আসতে চাই, আপনি মার্কো রুবিওর কথা বলছিলেন, যখনই বিদেশি কারোর সাথে প্রধান উপদেষ্টার কথা হয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের ওয়েবসাইটে সুন্দর করে দিয়ে দেয় যে কোন বিষয়ে আলোচনা হলো, সেই জায়গা থেকে আপনারা কিছু জায়গায় গোপনীয়তা রক্ষা করছেন? আমরা কালকে তো তারা যে টুক দিয়েছে তার চেয়ে অনেক বেশি তো আমরা দিয়েছি। আপনি পুরো প্রেস রিলিজটা কি পড়েছেন? আমরা প্রেস রিলিজটা দেখেছি, কিন্তু আমরা যেটা বলতে চাইছি, ওনারা যেমন পয়েন্টগুলো ধরে ধরে বলে, কয়টা পয়েন্ট করেছেন ওনারা? 2টা পয়েন্টের কথা বলেছেন, আমরা 7-8টা পয়েন্টের কথা বলেছি।
ওনারা বলেছেন কি যে আমরা ইকোনমিক রিলেশনের জায়গা এবং নিরাপত্তার জায়গাকে ওনারা এবং ইন্দো প্যাসিফিক আমরা ওইটাও বলেছি, ইন্দো প্যাসিফিকের কথা বলেছি, আমরা রোহিঙ্গা ইস্যুর কথা বলেছি, আমরা ট্যারিফ টক্সের কথা বলেছি, আমরা সবগুলো ইস্যু যেগুলো নিয়ে কথা হয়েছে এফেক্টিভলি সবগুলো নিয়েই তো বলেছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টার যে মিটিং হলো এই বিষয়টা আপনারা কেন খোলাসা করলেন না? সৌজন্য একটা সাক্ষাৎকার ছিল। ওরা যদি সৌজন্য সাক্ষাৎকার হয় সেটাকে আমি কি বলবো যে অন্য কিছু হয়েছে? আর আমি আপনাকে ডাকলাম, সাকিব আসেন আমার অফিসে আসেন, আমার সাথে দেখা করেন, এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। আমি আসলে আপনার সাথে আমি খোঁজ গল্প করছি, আপনার সাথে আমি সময় কাটাচ্ছি। এটার জন্য তো আর আমাকে বলতে হবে না যে না আমি আজকে সাকিব আসছিলেন তার সাথে আমরা 1 ঘন্টা মিটিং করছি, এই মিটিংয়ে এই ইস্যু হয়েছে। ব্যাপারটা যেটা সৌজন্য সাক্ষাৎকার আমরা সেটাই বলছি। না, এটা সৌজন্য সাক্ষাৎকার ঠিক আছে, কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার দেখা করেছেন। এখন যদি একটু শেষ করি, সেটা হচ্ছে নিয়ম মাফিক ভাবে তো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে কথা বলে সাধারণত রাষ্ট্রপতির সাথে কথা বলেন, সেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। এই জায়গায় তো মানুষের প্রশ্ন উঠতেই পারে। না, উনি প্রধান অ্যাডভাইজার হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন সরকার প্রধান নির্বাহী কাজগুলো করেন। তো অবশ্যই তো একটা ইলেকশন কমিশনার তো যখন ইলেকশন করেন উনি তো সরকার প্রধানের সাথে তো কনসালটেশন তো তার করতে হয়, ঠিক না? উনি আসেন, বাট পুরো মিটিংটা ছিল সৌজন্য, সেই জন্য আমরা দেই না। আমাদের যেটা হয় যে এগুলো মিটিংয়ে প্রফেশনাল যখন এই মিটিংগুলো করেন তখন আমাদের প্রেসের কেউ না কেউ থাকে, ইদার আমি থাকি, আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি 2 জন আছেন তারা থাকেন, বা আরও 2-1 জন থাকেন, এবং আমরা নোট নেই, কেননা আমাদের তো এটা মিডিয়াকে বলতে হয় কি আমরা কথা বললেন। কিন্তু মিটিংটা ছিল সৌজন্য সাক্ষাৎকার, ফলে আমরা ওইভাবে তো না, আমরা স্যারকে জিজ্ঞেস করলাম স্যার এটা কি, স্যার এটা সৌজন্য, আমরা ওইভাবে 2টা প্যারাগ্রাফ দিয়েছি। এই আচ্ছা, প্রেস উইং থেকে অনেক বিষয়ে ব্রিফ করা হয়, আপনি ব্রিফের নেতৃত্ব দেন, অনেক সময় আপনার সহকর্মীরাও থাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখেছি যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের মিডিয়ায় উনি খুব বেশি ইন্টারভিউ দেন না। এটা মানে কি কারণে? বাংলাদেশের মিডিয়াকে প্রচুর মিডিয়াকে উনি ইন্টারভিউ দিয়েছেন। না, উনি হয়তো প্রথম আলো এবং নুরুল কবিরকে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু টেলিভিশনে এরকম আমরা বড় ইন্টারভিউ বণিক বার্তাকে দিয়েছেন, তারপরে নিউজকে দিয়েছেন, কিন্তু সবগুলো পত্রিকা। টেলিভিশনের ক্ষেত্রে আমরা এটা দেখিনি। ওনার টেলিভিশনের ক্ষেত্রে উনি যেটা হয় না, আমরা সামনে চিন্তা ভাবনা করছি 1-2টা ইন্টারভিউ উনি দিবেন। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের তো অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আপনারা দায়িত্ব নেওয়ার পর আমরা প্রায় দেখতাম রাস্তাঘাটে প্রচুর আন্দোলন। এই আন্দোলনগুলো আপনাদের কি ধরনের চাপ তৈরি করেছিল, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে রাজনৈতিক যে দলগুলো, এই দলগুলোর প্রেশার আপনারা কতটা ভোগ করছেন এখন? না, আমরা কোনো কিছুরই প্রেশার হয়ে দেখেন, এইটা একটা আমি বলবো গণ অভ্যুত্থানের ফসলের সরকার, ঠিক না? বিপ্লবের ফসলের সরকার। এই সরকার খুব যে চাপ অনুভব করছি কিছুতে তা না, কেননা পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, আমরা তাদের সাথে নিয়মিত কনসালটেশন করছি, ডায়ালগ হচ্ছে, বড় বড় ইস্যুতে তাদের সাথে কথাবার্তা হচ্ছে, ফলে তারা যে খুব দূরের লোক তা কিন্তু না, তারা আমাদের কাছেরই লোক। আমরা যখনই কোনো ইস্যু হচ্ছে তাদের সাথে খুব দ্রুত কথাবার্তা হচ্ছে। আর আপনি আরেকটা কি বললেন যে এতগুলো মিছিল মিটিং, এটার কারণ হচ্ছে যে গত 15 বছর তো মানুষ তাদের প্রোটেস্টটা রেজিস্টার করতে পারে নাই, মানুষ তো জানাতে পারে নাই যে তার যে দুঃখ, তার কষ্ট, তাকে যে বঞ্চিত করা হয়েছে, তার প্রতি যে অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তো সে কাউর কাছে বলতে পারে নাই। এখন সে মনে করছে এটা যেহেতু একটা বিপ্লবের সরকার, একটা গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার তার কথাটা শুনবে, সেই জন্য সে আসছে। এখন আমি এটা কি করতে পারি? আমি কি তাকে পুরোপুরি মানে আগে শেখ হাসিনা যেটা করতো, গুলি মেরে বা টিয়ার গ্যাস মেরে বা রাবার বুলেট মেরে তাদেরকে কি আমি ওই জায়গা থেকে খালি করব, বা তাদের লিডারদেরকে গুম করে দিয়ে বা অ্যারেস্ট করে তাদেরকে আমরা তার কথাটা কেড়ে নেব? সেটা তো আমরা পারি না। আমরা যেটা করছি, আমরা তাদের সাথে নিয়মিত কথা বলছি এবং আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনাদের ডিমান্ডগুলো স্ব মন্ত্রণালয়ে বলেন, তাদের সাথে কথা বলেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে তো আমাদের অনেক ধরনের মিটিং হচ্ছে, অনেকের যেগুলো আমরা সলভ করার মতো পারছি আমরা এগুলো রিজলভও করছি,
কিছু কিছু আমরা পারছি না। সেটার অনেকগুলো কারণ আছে, আর্থসামাজিক কারণ থাকতে পারে, অনেক ক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে কম্পিটিং ইন্টারেস্ট থাকতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই টাকাটাও নাই। আপনি এত বড় ডিমান্ড নিয়ে আসছেন, সেটা ইমপ্লিমেন্ট করার মতো সেই অর্থনৈতিক অবস্থা শেখ হাসিনা রেখে যাননি। আমরা তো এই অর্থনীতিকে গুছাচ্ছি, এই গুছায় নেওয়ার পরে যে 1-2 বছর পরে যে হয়তো বা সেটা করতে পারবো, বাট রাইট নাও না। আপনারা সবার দাবি দেওয়া শুনছেন, দাবি দেওয়া শুনে নিশ্চয়ই সমাধানেরও চেষ্টা করছেন। আপনাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আপনারা তো দীর্ঘদিন থাকবেন না, আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে নির্বাচন দিয়ে আপনাদেরকে কুইট করতে হবে। এখন এই বিষয়টা হচ্ছে কিনা যে বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি তো আপনাদের বিভিন্নভাবে চাপ তৈরি করতে পারবে, আবার আলোচনায়ও যেতে পারে। আমরা দেখলাম যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করলেন বা তার সাথে দেখা করলেন। এটা কি বিএনপির চাপে, নাকি এটা একটা ফরমেটিভ জায়গা থেকে আপনাদের এই প্ল্যানের অংশ ছিল? না, আমরা তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথেই তো কথা বলছি। আমরা কি জামাতের আমিরের সাথে কি আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং করেন নাই? তারপর এনসিপির চিফের সাথে মিটিং করেন। সবই ঢাকাতে, কিন্তু আপনারা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন। আছেন উনি, যেহেতু লন্ডনে আছেন, হ্যাঁ, যেহেতু চিফ অ্যাডভাইজার লন্ডন সফরে গেলেন, তো অপরচুনিটি তো হলো। আর বিএনপি তো আমাদের অংশীজন, জুলাইয়ের আন্দোলনের একদম বড় অংশীদার তারা। তো তাদের সাথে তাদের লিডার লন্ডনে আছেন। আমাদের ইনি হচ্ছেন জুলাইয়ের আন্দোলনের যে ফসলের সরকারের উনি লিডার, হ্যাঁ, আর উনি হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের লিডার, আর উনি হচ্ছেন যে বাংলাদেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টির লিডার। তো ওনারা মিটিং করছে, এটাই তো ন্যাচারাল। যদি মিটিং না হতো সেটা বরং আনন্যাচারাল হতো, সেটা উড সেন্ড ভেরি নেগেটিভ সিগন্যাল। এবং এটা তো দেখেন ওনাদের মিটিংটা কত, আমি বলবো যে খুব কর্ডিয়াল, খুবই ফ্রেন্ডলি একটা মিটিং হয়েছে। এবং এটার কারণে দেখেন বাংলাদেশে এটা ইট সেন্ড পজিটিভ সিগন্যাল টু বাংলাদেশ কেন, পুরো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যে না, এই দেশের যারা বিপ্লব করেছেন তারা তাদের সংকল্পে অটুট, এবং তারা চাচ্ছেন কি রিফর্মটা চান, এবং তাদের মধ্যে একটা ডায়ালগ এবং কনসালটেশনের পরিবেশ আছে, সেটারই একটা রিফ্লেকশন হচ্ছে এই মিটিংটা। শফিকুল আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো। দর্শক, আপনারা দেখছেন দ্য হট সিট, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। আমাদের আজকের অতিথি প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আপনারা যখন তারেক রহমানের সাথে মিটিং করেছেন, আমরা দেখেছি যে অনেক জায়গায় স্বস্তি এসেছে, আবার অস্বস্তির জায়গাও ছিল। বাকি রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কথা বলেছে। আমার মনে হয় না কেউ কি বলেছেন যে মিটিংটা করা উচিত হয় না। না, মিটিং নিয়ে কেউ প্রশ্ন তুলেনি, কিন্তু এককভাবে যেহেতু বিএনপির সাথে কথা বলা হয়েছে বা তারেক রহমানের বড় বড় পার্টিগুলোর সাথে কি এককভাবে কথা হয় নাই? কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় না। আমার প্রশ্ন কি বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, এইরকম বিষয়গুলো আপনারা জেনে বুঝেই কি বিএনপির প্রতি নমনীয় হচ্ছেন? না, এটা আপনি আগের থেকে কিভাবে প্রেডিক্ট করেন যে এ আসছে কে আসছে না? আমাদের কথা হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের বড় অংশীদার বিএনপি, আর বাংলাদেশের বাস্তবতায় ওনারা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তো আমরা ওনাদের সাথে, ওনাদের লিডারের সাথে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের যদি মিটিং হয়, এটা তো সবার জন্য ভালো। আমি এবার আপনার একটা ব্যক্তিগত প্রশ্নে আসি, যে আপনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, কিন্তু আপনাকে দেখি যে মোটামুটি অনেক বিষয়ে আপনি কথা বলেন। আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি আছে, সেখানে আপনি বিভিন্ন ধরনের পোস্টও করেন। এখন আমাদের বাংলাদেশের জনগণ তো প্রেস সেক্রেটারি এবং শফিকুল আলম আলাদা ব্যক্তি, এটা মানুষ ডিভাইডেড করতে পারে কিনা আমি জানি না, কিন্তু আপনার এই বিষয়ে কি আরেকটু সচেতন হওয়া প্রয়োজন কিনা, যে আপনার ব্যক্তিগত মতামতকেও প্রেস সেক্রেটারির মতামত হিসেবে নেওয়া হয়? এটা কি সমস্যা তৈরি করছে কোনো? না, এটা জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি করে সেই জায়গা। এটা যদি আপনি কি ফেসবুকে আলাদা হিসেবে লেখেন কিনা এটা জানতে চাই। এখন দেখেন, আমি যদি ফেসবুকে আমি আলাদা আইডি করে যদি আমি লিখি, তারপরে কিন্তু মানুষ ভাবেন যে ওটা প্রেস সেক্রেটারি বলছেন। আমার পোস্টের বাইরে থেকে তো আমি নিজেকে সেপারেট করতে পারছি না। আমি যেটাই বলি না কেন, সেটা মানুষ বলবে যে এটা ওনার, কেননা এখানে আমার ব্যক্তিগত মতামত বলে আসলে কিছু থাকছে না তো, ঠিক না? আমি ধরেন আমার এটাকে রাখলাম যে এটা আমার অফিসিয়াল অ্যাকাউন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছি। তারপরে আমি একটা ধরেন আমি ঢাকা ডায়েরি নামে পোস্ট লিখি,
ঢাকা ডায়েরি নামে আমি একটা আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। মানুষ তো যখন জেনে যাবে ওইটা আমারই আইডি, আবার বলবে যে শফিকুল আলম তার ঢাকা ডায়েরিতে এইটাই লিখেছেন। তা আসলে এটা কোনো ইয়ে না। আমার কথা হচ্ছে যে আমি যেটা লিখছি সেটা কি আমি অন্যায় লিখছি কিনা, আমি কারো প্রতি অন্যায় করছি কিনা, বা আমি ফ্রিডম অফ প্রেসের জায়গা থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছি কিনা, বা এটার কারণে আমার সরকারি কাজে কোনো বিঘ্ন হচ্ছে কিনা, বা সরকারের পলিসির সাথে আমার এই পোস্টের পলিসির কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা, বা এটা মানে সরকারের বিরুদ্ধে যাচ্ছে কিনা, সেগুলোরও দেখবেন। আপনি যেমন ফেসবুকে লেখেন, আপনাকে যারা পছন্দ করে না তারাও ফেসবুকে লেখে। এবং আমি দেখেছি যে আপনারা যখন বাংলা একাডেমির মেলা হলো, আপনারা একটা ডাস্টবিন করলেন, সেখানে সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। একইভাবে আপনি যখন লন্ডনে গেলেন, সেটা বিপরীতে হয়তো আপনাকেই দায়ী করা হয় যে এই প্ল্যানগুলো হয়তো আপনিই করেন বা এক্সিকিউশনে আপনি করেন। এই যে আপনার প্রতি যে সমালোচনার জায়গাগুলো, এইগুলো আপনি কিভাবে নেন? যেমন সমালোচনা কিরকম? সমালোচনা ধরেন এখানে ডাস্টবিনে প্রধানমন্ত্রীর ছবি দিল, ওইখানে আপনার ছবি দিয়ে ওরা একটা করলো, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে পেছন থেকে গালাগাল দিল, এই জিনিসগুলো এটা ওয়েস্টার্ন সোসাইটিতে কি নাই? এটা পৃথিবীর কেউ কি, আপনি যদি পলিটিক্যাল পার্টি করেন বা একটা গভর্নমেন্টের লোক হন, আপনাকে কি প্রোটেস্ট করবে না? আপনি তো একদম সেন্টলি ফিগার না, আপনি একদম ইভেন যে লোকটা সেন্ট, যার 80-90% তারও তো আপনার প্রতিপক্ষ আছে। এখন ওরা যদি 7-8টা 10টা লোককে এনে যদি মাইক দিয়ে ইয়ে করে, ওদের যেটা হয় যে একটা নিয়মতান্ত্রিকভাবে কিছু যদি বলে যে না আমি এই দিন প্রোটেস্ট করবো এর এগেনস্টে, তারা সময় বেঁধে দেয় যে আপনি 2টার থেকে 3:30টা পর্যন্ত প্রোটেস্ট করতে পারবেন, এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এর বাইরে যাবেন না। ওইখানে এসে সে হ্যান্ড মাইকে যা তা বলতে থাকে। তো এটা নিয়মতান্ত্রিক। তো আওয়ামী লীগ যদি এই পলিটিক্সটাই মানে জুলাই মানে ওই গত 15-16 বছরে করতো, তাহলে তো দেশ একটা ডেমোক্রেসিতে থাকতো। সে তো ডেমোক্রেসির চর্চা করে নাই, মানুষকে প্রোটেস্ট করতে দেয় নাই, মানুষকে দাঁড়াইতে দেয় নাই। বিএনপিতে সামনে এরা প্রোটেস্ট করেছে, সবগুলো ধরে নিয়ে এসে বন্দি করে রেখে দিয়েছে। সে কোনো ধরনের কোনো প্রোটেস্ট দিয়েছে আমরা ওয়েলকাম করি। আপনি যদি প্রোটেস্ট করতে চান, ফ্যান্টাস্টিক, নিয়মতান্ত্রিকভাবে পিসফুলি আপনি প্রোটেস্ট করেন, আপনি মাইক দিয়ে জোরে আমার বিরুদ্ধে বলেন, এই শফিকে এই শফিকে, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক, এটা হলো ডেমোক্রেসির বিউটি। কিন্তু আপনি তার 15.5 বছরে কি করেছে? একজন প্রোটেস্ট করলো, এই ওর গুম করে দাও, সে আর পাওয়াই গেল না। ইলিয়াস আলীকে পাওয়াই যায় নাই, চৌধুরী আলমকে পাওয়া যায় নাই, সাজেদুল ইসলাম সুমন আমার নেইবার ছিলেন, তাকে যে বিএনপির সে জাস্ট নাখালপাড়ার একজন ছোট লিডার, শাহিনবাগ নাখালপাড়ার, তাকে গুম করেছে, তার ফ্যামিলি এখনো পাই নাই। তো ওনারা তো ওই প্রোটেস্টটা তো ওনারা ওনাদের সময় কি করেছেন, এই প্রোটেস্টটাই তো কাউকে করতে দেন নাই। আমরা কারো প্রোটেস্টে বাধা দেই নাই, বাট তাদের বোঝা উচিত এই প্রোটেস্টটা কতটা তারা কি আচরণ করেছে। আর ওই যে আমরা যেটা আপনি ইয়ের কথা বললেন, মানে ফেব্রুয়ারিতে আমি যেটা করেছি, এটাও তো একটা প্রোটেস্টের। হাসিনা যেই ধরনের আকাম কুকাম করেছে, গুম করেছে, খুন করেছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার তার আমলে 3000-এর মতো হয়েছে, মানুষ হারিয়ে গেছে, মানে গুম হয়েছে 3500-এর মতো। এমনই হয়েছে যে গুম করে এখানেরটা ওই অ্যাক্রস দ্য বর্ডারের উপরে চালান দিয়ে দিয়েছে। তারপরে এই যে তাকে তো প্রোটেস্ট করাটা, আমরা যে এই প্রোটেস্টটা করেছি সেটা তো খুবই মাইল্ড। তার মানে যে যার মতো নিয়মতান্ত্রিকভাবে প্রোটেস্ট করবে, কিন্তু সেজন্য যেন খুন এবং গুণের শিকার না হয়ে যায়, আপনি ওইটা খুবই ওয়াইডলি নিচ্ছেন। আমি এবার একটু আবারও জুলাই এবং আপনাদের সরকারে আসতে চাই। আপনাদের সরকার দায়িত্ব নেওয়ার পর আলোচনাও যেমন হয়েছে, সমালোচনাও হয়েছে। রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা, আপনাদের একজন উপদেষ্টাকে নিয়ে কয়েকবার এই বিভিন্ন টপিকে আলোচনা হয়েছে। লাস্ট উনি বিমানবন্দরে একটা সেমিনারে যাওয়ার সময় অ্যামুনিশন সহ ব্যাগে ছিল, পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হয়েছে। শফিকুল আলম উনি বলেছেন যে নিরাপত্তার জন্য আমি অস্ত্রের লাইসেন্স নিয়েছি। আমরা 36 জুলাই বা জুলাইয়ে যে আন্দোলন করেছি বা যারা করেছেন তারা তো অস্ত্রের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। সেই সময় তো আমি নিরাপত্তা নিয়ে আমরা চিন্তা করিনি, আমরা জান দেওয়ার জন্য সবসময় তৈরি ছিলাম। তাহলে এখন কেন অস্ত্রের প্রয়োজন? ওই আন্দোলনের ওয়ান অফ দ্য বিগ লিডার ছিলেন, তো ওনাকে তো টার্গেটটা আপনারা তো দেখেছেন, ওনাদের অনেককেই তো টার্গেট করা হয়েছে না, কিন্তু ওই সময়ের চাইতে এখন কি প্রাণের ভয় বেশি? এখনো তো উনি অনেক জায়গায় যাচ্ছেন, পাবলিক ইয়েতে যাচ্ছেন, প্রচুর লোক আসছে, তার সাথে দেখা করছে। তো ওনার তো এই সিকিউরিটি রিস্ক তো থাকে, এটা সারা বিশ্বেই থাকে।
এটা আপনি কিন্তু ওনাদের তো এমনি সিকিউরিটি থাকে না। এখন যখন গভর্নমেন্টের উনি পার্ট হন তখন তার কি মিনিমাম এই সিকিউরিটিগুলো নেওয়ার লাগে। এটা এমন ইচ্ছা করলেই যে আপনার থেকে বের হয়ে যাবেন সেই রকম কিন্তু থাকে না। এটা 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 ইয়ে, এবং আমি বুঝি না যে এটা নিয়ে এত আলোচনারই বা কী আছে। উনি একটা মিস্টেক হয়েছে, উনি ওইটাকে বলেছেন অলরেডি, উনি ফেসবুকে এটার ক্ল্যারিফিকেশন দিয়েছেন। এমন না যে উনি খুব এটা একটা বড় করাপশনের কাজ করেছেন বিশাল, এরকম কিছু না। ওনার একটা মিস্টেক হয়েছে এবং উনি এটা ক্যান্ডিডলি বলেছেন যে কি হয়েছে। না, উনি করাপশন করেছেন কি করেননি এটা তো ধরেন ওনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ না থাকলে ওনার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে সরানো হয়েছে। এটা নিশ্চয়ই কিন্তু প্রমাণিত কিছু না। না, প্রমাণিত কিছু না, কিন্তু আমি বলতে চাই যে সরকারে থাকা অবস্থায় দুদক যেমন স্বাধীন কমিশন, দুদক কি এই সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত করতে পারবে নাকি আপনারা বাধা দেবেন? আমরা কি বাধা দিচ্ছি? না না, আমি বলি নাই যে বাধা দিচ্ছেন, আমি বলছি যে বাধা দিবেন। বিষয়ে বাধা দিচ্ছি, বরঞ্চ আমাদের চিফ অ্যাডভাইজার পত্রিকাগুলোর এডিটরদেরকে ডেকে এনে বলেছেন যে আপনারা অবাধভাবে লেখেন, আমরা যদি অন্যায় করে থাকি আমাদের ক্রিটিসাইজ করেন, আমাদের যদি দুর্বলতা পান ক্রিটিসাইজ করেন, আমরা যদি পলিসি ফেইলিউর হয় আমি কোনো ধরনের আপনি এগুলো নিয়ে লেখেন। আমরা তো ক্রিটিসিজমের ঊর্ধ্বে না, আমরা তো আইনের ঊর্ধ্বে না। আর এই পুরো আন্দোলনটাই তো ছিল যে যারা মানে অবাধ সব কিছু তার করে নিয়েছিল, দেশটাকে যারা লুটপাটের একটা বড় একটা উপকরণ হিসাবে নিয়েছিল, তার বিরুদ্ধে তো ঠিক না। আমরা চাই যে দেশে অ্যাকাউন্টেবিলিটি আসুক, জাস্টিস আসুক, এবং এইটার জন্যই তো আমরা চাই যে আপনি আমাদের যদি পান, যদি দেখেন যে না শফিকুল আলমের এগেনস্টে অনেক করাপশনের অভিযোগ আছে, আমরা ওয়েলকাম জানাই, আপনারা এটা নিয়ে ইনভেস্টিগেট করেন। আরেকটা হচ্ছে সরকারের শফিকুল আলমও কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, এবং যিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর প্রথম দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে কি শফিকুল আলম নিরাপত্তাহীনায় ভোগে কিনা, এবং আপনার নিজের অস্ত্রের লাইসেন্স আছে কিনা? আমি অস্ত্র নেই তো, আমি অস্ত্র নিলে তো লাইসেন্সের বিষয়, আমি অস্ত্র নেই। না, সেটা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আপনিও নিতে পারেন, তাই কি? আমি নিতে পারি, আমি ইচ্ছা আছে কিনা? না, আমার ইচ্ছা আছে কিনা। আচ্ছা, আপনার অস্ত্র নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু আপনাদের উপদেষ্টা অনেকেই অস্ত্র নিয়েছে, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমরা এর আগে দেখেছি এয়ারপোর্টে অ্যামুনিশন সহ আগের সরকারের এক এমপি ধরা পড়ার পর তার বিচারও হয়েছে, কিন্তু এইখানে কিছুই হয়নি। এটা নিয়ে তো আসলে জনগণ প্রশ্ন করতেই পারে। আপনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আপনি কাছ থেকে সবকিছু দেখেন, সংস্কারের জায়গাগুলো নিয়ে পার্টির ভেতরে খুব আলোচনা হচ্ছে। জুলাইয়ের কোন বিষয়গুলো এই সরকারের পজিটিভ, যেগুলো আপনারা অর্জন হিসাবে বলবেন, এবং কোন বিষয়গুলো ব্যর্থতা হিসাবে আপনি বলবেন? আমরা তো সব কিছুতেই পজিটিভ দেখি, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা যেই পেসে, আমরা যে ব্যুরোক্রেসিকে পেয়েছি, সেই ব্যুরোক্রেসিকে নিয়ে আমি যেই গতিতে এগোতে চাই সেই গতিতে আমরা এগোতে পারি নাই। এটা আমাদের, আমি বলবো যে একটা শর্টকামিংস। আপনি চাচ্ছেন যে আমরা চাচ্ছি যে খুব দ্রুত চিটাং পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে, কিন্তু আমি দেখছি যে আমি পলিসিগতভাবে আমি যে ব্যুরোক্রেসি নিয়ে কাজ করছি সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি ইচ্ছা করলেও আমি তাড়াতাড়ি করতে পারছি না। আমি কিছু কিছু জায়গায় কি সেক্টরে আমি রিফর্ম করতে চাচ্ছি, দেখা যাচ্ছে আমি পাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার সরকারি যেই মিলগুলো ছিল অনেকগুলো, যেগুলো বন্ধ আছে, পাটকল, চিনিকল, সেই মিলগুলোকে আমি একটা জয়েন্ট ভেঞ্চারের এগ্রিমেন্টের মাধ্যমে একটা বড় কোম্পানিগুলোকে দিতে চাচ্ছি, বিদেশি কোম্পানি, কিন্তু আমি পারছি না। আমার যে ব্যুরোক্রেটিক যেই ট্যাঙ্গেল আছে, ব্যুরোক্রেটিক রেড টেপ আছে, সেগুলো আমাকে অ্যাফেক্ট করছে, আমাকে কাজটা করতে দিচ্ছে না। বাট আমরা ফোকাসড আছি, আমরা যে কাজ আমাদের দায়িত্বে আছে আমরা প্রত্যেকটা কাজই করছি। আর ব্যর্থতার জায়গা যদি বলেন? ব্যর্থতা ওই যে আমি বললাম যে স্লো, আমি যেই বেগে আমার কাজটা করার দরকার ছিল আমি সেই বেগে করতে পারছি না। আচ্ছা, এইটাই শুধু ব্যর্থতা হিসেবে দেখছেন? আমি যদি কিছু ব্যর্থতার জায়গা বলি, মানে এটা আমি আপনাকে বলছি, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। সেটা হচ্ছে জুলাই আন্দোলনের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথম কাজ ছিল যারা নিহত হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা। এই জায়গাগুলো নিয়ে একাধিকবার বিভিন্ন সমালোচনা হয়েছে, তারা বারবার রাস্তায় নেমেছে। এটা আমি আপনাদের মোটা দাগে একটা ব্যর্থতার কথা বলতেছি, কিন্তু এটা হওয়ার পরে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন যাতে এটা আর না হয়? এই জায়গাটায় যেটা হচ্ছে যে স্বচ্ছতার কিছু অভাব আছে। এই স্বচ্ছতার অভাবের কারণটা হচ্ছে যে অনেকে প্রোটেস্ট করছেন, এই প্রোটেস্টটা দেখে অনেকে ভাবছেন যে এদের প্রতি কি আমরা ইনজাস্টিস করেছি। কিন্তু আমি আপনাকে ইনভাইট করব যে যারা যারা আহত হয়েছেন, যারা যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সাথে আমরা কিভাবে সম্পৃক্ত হয়েছি। হ্যাঁ,
আপনারা প্রত্যেকটা কেস বাই কেস ধরতে পারেন, আমরা কি তাদের সাথে অন্যায় আচরণ করেছি কিনা, তাদের যেগুলো তাদের যেই ধরনের কথাবার্তা হয়েছে যে এই টাকাটা দেওয়ার কথা, কম্পেনসেশন দেওয়ার কথা, সেগুলোই আমাদের গাফিলতি হয়েছে কিনা। এবং আমরা যারা যারা মারা গেছেন প্রত্যেকটা নাম আমরা ধরে ধরে, তার গ্রামের বাড়ি, তার ঢাকায় কোথায় ছিলেন, কোথায় মারা গেছেন, তার ডিএনএ টেস্ট, সব কিছু মিলিয়ে আমরা একদম 834 জন গেজেট নোটিফিকেশন করেছি। আর বাকি যেগুলো ধরেন মারা গিয়েছে, যাদের আমরা ট্রেস পাচ্ছি না বা যাদের পরিচয়ে একটু বিভ্রান্তি আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ করছে। এবং এই জিনিসটা এত ইজি না। আপনি দেখেন 1971 যে এই যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নিয়ে কত ভুয়া মুক্তিযোদ্ধা বেরোচ্ছে। অনেকে বলেন যে 1.5 লাখের মতো ভুয়া মুক্তিযোদ্ধা। মানে এই জিনিসটা যদি আপনি এখনই আমি নড়বড়েভাবে করি, আমি যদি খুব তাড়াহুড়ো করি, তাহলে হয়তো বা এটার সামনে যে এটা একটা এমন একটা, ওই সময় দেখা যাবে জুলাই আগস্টে যে মারা গেছেন সেই ক্লেম করবে যে আমি যোদ্ধা ছিলাম। কিন্তু 1 বছরটা অনেক বেশি সময় কিনা। আমি বলবো তো, আমি যে ব্যুরোক্রেসি পেয়েছি সেই ব্যুরোক্রেসি নিয়ে আমি খুব মেটিকুলাসলি এই কাজগুলো হয়েছে। আমি মনে করি হোয়াট দে হ্যাভ ডান, যেই এটা আমরা সন্তুষ্ট, এটা সন্তোষজনক কাজ হয়েছে। কিন্তু কথা হচ্ছে আমি আপনাকে ইনভাইট করব, আমি দীপ্ত টিভিকে ইনভাইট করব যে আপনারা ইনভেস্টিগেট করেন। আপনার 10 জন যারা মারা গেছেন, 10 জন শহীদের পরিবারকে আপনারা যে তার পুরো ডিটেলসটা নেন, কবে কোথায় তাদের পাশে দাঁড়ানো হয়েছে, তাদের সাথে সরকার দাঁড়িয়েছে, তাদের সাথে প্রাইভেট সেক্টর দাঁড়িয়েছে, তাদের সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশন দাঁড়িয়েছে, অনেকে দাঁড়িয়েছে। জুলাইয়ের 1 তারিখে প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, এবং কেউ যদি আবার স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে যেন 16 বছরের মতো না লাগে। আপনারা এমন কি সংস্কার করে দিয়ে যাবেন যাতে এই জিনিসটা আসলে এস্টাবলিশড হবে? ধরেন আমি জুলাইয়ের সৈনিকরা যারা যদি বিচার না পায়, তাদের যদি পুনর্বাসন না হয়, তাহলে মানুষ কি আবার কখনো আন্দোলন করতে আসবে? এবং সে যদি চিন্তা করে যদি আমার জীবনে আবার ওরকম, আমার মনে হয় এই যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেলেন, আমার মনে হয় না বাংলার মাটিতে আবার নতুন করে স্বৈরাচার দাঁড়াবে। বিকজ ইয়াং ছেলেরা তারা এখন পলিটিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ, তারা জানে কখন তাদের প্রোটেস্টটা করতে হয়। কেউ স্বৈরাচার হওয়ার মানে সাহসটাও এখানে পাবে না। প্লাস আমরা যে পলিটিক্যাল যেগুলো চেঞ্জ আনছি, যে একজন যেই আলাপগুলো হচ্ছে যে একজন 10 বছরের বেশি পরপর 2 টার্মের বেশি থাকতে পারবেন না, তারপরে পাওয়ারের যে ভারসাম্য, আমরা 2 কক্ষ বিশিষ্ট আমরা পার্লামেন্ট, তারপরে এই জুডিশিয়ারিকে আমরা ফুললি এম্পাওয়ার্ড করছি বা ইন্ডিপেন্ডেন্স দেওয়া হচ্ছে। অন্যান্য এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের যে জায়গাগুলো পাওয়ারের মধ্যে, সেটা তো নষ্ট হয়ে গিয়েছিল। পুলিশ যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তার রিফর্মটা করা, জুডিশিয়ারি যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে তার রিফর্ম, এগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি আর মানুষ যদি সজাগ থাকে, আমার মনে হয় না বাংলাদেশে আবার কোনো সময় কোনো স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে। শেখ হাসিনা পালিয়ে গেল, এই খবরটা আপনি পেলেন কিভাবে? এটা আমরা আমার সোর্স ছিল গণভবনে তার, এবং খুব উঁচু লেভেলের সোর্স। উনি বললেন যে উনি চলে গেছেন, উনি পালিয়ে ইয়েতে চলে গেছেন, কি যেন আগরতলা। তো আমি ওয়েট করছিলাম যে আরেকটা সোর্সের থেকে এটাকে রিকনফার্ম করতে। কেন একক সোর্সে গেলে অনেক সময় হয় কি, সে যদি আমাকে মিথ্যা কথা বলে, আমি তার প্রতি আমার ফেইথ আছে, কিন্তু উনি যদি মিথ্যা বলে ফেলে, আর এবং এটা ইভেনচুয়ালি যদি এমন হতো যে এটা নিউজটা মিথ্যা, তাহলে তো আমার 30 বছরের জেল হতো। যে উনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা মিথ্যা সংবাদ দিয়েছেন, উনি দেশে আছেন অথচ উনিকে পালিয়ে গেছেন এই কথা বলতে। তো ফলে আমি যখন নিউজটা পেয়েছি, আরও 10-15 মিনিট আমার গিয়েছে জাস্ট একটা সেকেন্ড সোর্সের থেকে আমি এটা রিকনফার্ম করতে। যখন আমি পেয়েছি তখন আমি এটা সাথে সাথে দিয়েছি। আপনি ওই 36 জুলাই বা 5 আগস্ট কয়টার দিকে জানতে পারেন সর্বপ্রথম? আমার মনে হয় এটা 1:45-1টার দিকে। আর কিন্তু এটা আপনি পাবলিক করলেন কখন? এইটা 1টার পরে, এটার একটু পরপরই।
আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন হচ্ছে, আপনাদের যেমন এরকম সোর্স আছে এবং আপনাদের সাথে অনেকেই কাজ করে, এরকম করে আপনাদের এই ইন্টারিম গভর্নমেন্টের বিপক্ষেও তো অনেকে কাজ করে। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এয়ারপোর্ট দিয়ে পার হলো, এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম কত ভালো, সেখানে আপনাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থা কাজ করে। তিনি মারাকাশে পৌঁছানোর আগেই সেটার ফুটেজ বের হয়ে আসলো। এটা কি আপনাদের জন্য গোয়েন্দা ব্যর্থতা, নাকি পরবর্তীতে আপনাদের যে কারোই এরকম ফুটেজ বের হয়ে যেতে পারে, সেটা নিরাপত্তায় ঘাটতি তৈরি করতে পারে? আমরা তো প্রথম কথা হচ্ছে যে আমরা তো উনি তো এই জিনিসটা লুকান নাই। আপনি ফুটেজ বের হোক আর না হোক, উনি কি এটা লুকিয়েছেন? না, উনি লুকান নাই, কিন্তু এই বিষয়টা নিরাপত্তার জন্য ভবিষ্যতে এটা আপনাদের জন্য, আমাদের গভর্নমেন্ট ফুললি, একদম আমি বলবো যে ফুললি ট্রান্সপারেন্ট। আমরা তো ওয়েলকাম করি যে আমাদের যদি অন্যায় পান আপনারা রিপোর্ট করেন। সেটা লন্ডনে বসে কেউ এটা হুইসেল ব্লোয়ার হয়ে কেউ এটা দিক, বা লন্ডনে বসে কেউ দিক, যেই দিক, যদি ভালো পাবলিক গুড আনে, এর ফলে যদি আমাদের অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু যেটা হয় যে সিকিউরিটি তো শুধুমাত্র এইটা না, সিকিউরিটি অনেক কিছুই আছে, সেগুলো যাতে ব্রিচ না হয় সেটা আমাদের দেখা উচিত। আচ্ছা, ভিন্ন আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই সরকার আসার পরে দুর্নীতি নিয়েও যেরকম অনেক বিষয়ে কথা হয়েছে, মব নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, যেটা নিয়ে নিরাপত্তার ঘাটতি ছিল। নিরাপত্তা পরিস্থিতি আগে যা ছিল তার চাইতে হয়তো এখন একটু ভালো হয়েছে, তারপরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখি, গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা হয়েছে। আপনাদের সরকার কি মবকে প্রথম দিকে উৎসাহিত করেছে কিনা? কোনো না। এটা এই কারণে বলছি, ধরেন ধানমন্ডির যখন বাড়ি ভাঙা হলো, ধরেন অনেক মানুষ গিয়েছে, কিন্তু সরকার কি চাইলে আটকাতে পারতো কিনা? আমরা তো ওইখানে পুলিশ পাঠিয়েছি, আমরা ওইখানে মিলিটারি পাঠিয়েছি। এখন আপনি বলেন, ওইখানে আমরা মিলিটারি ট্রুপস পাঠিয়েছি, তারা কি ওইখানে যে গুলি করবে? না, গুলি করবে না। তাহলে কি কোনো না কোনো ভাবে চেষ্টা করবে। আপনি কিভাবে আটকাবেন? আমরা সারা রাত এটা নিয়ে কাজ করেছি, সারাটা রাত। না, তাহলে আমাদের বাহিনীগুলো কি এক্সপার্ট না মব নিয়ন্ত্রণ করতে? আপনি আগে যেটা ছিল, আগের গভর্নমেন্ট কি করতে, এগুলো হলে বলতে যায় গুলি করো। এখন আমি এদেরকে বলে গুলি করাবো? আপনি আমাকে বলেন, বাংলাদেশের কি সেই জায়গায় আছে? না, গুলি করবে না, কিন্তু আমাদের বাহিনীগুলো নিশ্চয়ই কোনো না কোনো এক্সপার্টিস আছে। চেষ্টা করেছে ওরা ওইখানে। আপনি যদি ছবিগুলো দেখেন, ওরা ওইখানে নাই কিনা দেখেন, দেয়ার। আপনি ওইখানে তো ওরা রয়ে গেছে। আপনি যদি বলেন যে না, ওইখানে যাই নাই, আমি লোক পাঠাই নাই, আমি আমার ট্রুপসকে পাঠাই নাই, আমি পুলিশকে পাঠাই নাই, তাহলে আপনি আমাকে অ্যাকিউজ করতে পারেন যে না, উনি কিছুই করেন নাই, উনি ঘরে বসেছিলেন, একদম মানুষের কোনো কথা না বসে ঘুমাচ্ছিলেন। আমরা সেখানে ট্রুপস পাঠিয়েছি, প্লেন ক্লথ পুলিশ পাঠিয়েছি, ইন্টেলিজেন্স এজেন্সির লোক পাঠিয়েছি, আমরা আর্মি ট্রুপস পাঠিয়েছি এবং উইথ আর্মস। কিন্তু কথা হচ্ছে যে এত লোক, আপনি কি গুলি করবেন? কখনোই না। আরেকটা হচ্ছে যে জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে, জুলাইয়ের সবার দাবি কিন্তু একটাই ছিল যে হাসিনা গভর্নমেন্টের পতন, বা এই গভর্নমেন্ট চলে যাবে। এই আন্দোলনে প্রত্যেকটা স্টেক হোল্ডার একসাথে কাজ করেছে, কিন্তু জুলাইয়ের 1 বছর পর প্রতিটি স্টেক হোল্ডার আবার আলাদা আলাদা হয়ে গেছে। এবং আপনারা সরকার থেকে যে প্রোগ্রামগুলো করছেন, আপনারা কি এরকম কোনো উদ্যোগ নিয়েছিলেন? বিএনপি, জামাত, আদার্স পার্টি সবাই মিলে আসেন, আমরা একসাথে প্রোগ্রাম করি। আমরা একটা প্রোগ্রাম আমাদের আছে, সেটা 5ই অগাস্টের যেটা প্রোগ্রাম, সেখানে আমরা আশা করছি যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো একই আমব্রেলার নিচে আসবে। হ্যাঁ, এটা আমরা আশা করছি। বাট দেখেন, ডেমোক্রেসির মূল হচ্ছে কি, যে আমি আমার কথাটা বলবো, ও ওর কথাটা বলবে, এবং আমি ওর কথাটায় বাধা দিব না, আমিও আমার কথা আমি চাবো না যে আরেকজন আমাকে বাধা দিক। তো যেটা হচ্ছে, জুলাই সবাই একসাথে আন্দোলন, তখন এনিমি ছিল একটা কমন এনিমি, সেটা হচ্ছে একটা স্বৈরাচার গভর্নমেন্ট। শেখ হাসিনার পরিবার, তারা বাংলাদেশকে মানুষকে স্লেভ বানিয়ে রেখেছিল। তো তখন কি সবাই একটা কমন কজে সবাই একতাবদ্ধ হয়েছিলেন। এখন দেখেন, আমরা ন্যাশন বিল্ডিংয়ের পর্যায়ে আমরা ডেমোক্রেসিতে ট্রানজিশন করছি, এবং আমরা একটা বহুদলীয় গণতন্ত্রে যাচ্ছি। আমরা এমন না যে একদলীয় গণতন্ত্রে যাচ্ছি, একদলীয় গণতন্ত্র নাইও, বা একদলীয় কমিউনিস্ট, এগুলো তো না। আমরা চাই বহুদলীয় গণতন্ত্রে। বহুদলীয় গণতন্ত্রে এখন যারা জুলাই অংশীদার ছিলেন, তারা তো তাদের কথাগুলো বলছেন, এবং এটা কিন্তু খারাপ কিছু না। সে তার মতো করে তার প্রোগ্রামগুলো করছে, এনসিপি তার মতো করে তার প্রোগ্রামগুলো সেলিব্রেট করছে, বিএনপি করছে, জামাত করছে, অন্যান্য ছোট ছোট পার্টিগুলো তাদের মতো করছে, আইএবি করছে। দ্যাট ইজ গুড, সবার জন্য এটা ভালো।
আরেকটা হয় যে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, ধরেন ৭১-এ একটা যুদ্ধের মধ্য দিয়ে তো বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে। ৭১-এর পর দীর্ঘ অনেকগুলো দল ক্ষমতা চালিয়েছে, কিন্তু নতুন বাংলাদেশ বলছি কেন? শুধুমাত্র শেখ হাসিনার একটা টার্মের গভর্নমেন্টকে হটিয়ে নতুন বাংলাদেশ হয়ে গেল? নতুন বাংলাদেশ কেন? আমরা যে আগের যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশকে গলা টিপে শেখ হাসিনা মেরে ফেলেছেন। সেই বাংলাদেশ মানে ৭১ পরবর্তী বাংলাদেশকে উনি মেরে ফেলেছে, এটাই তো? ৭১ পরবর্তী যে বাংলাদেশের যে আমরা অ্যাসপিরেশন নিয়ে এসেছি, আমরা 71-এর যে অ্যাসপিরেশন ছিল সেইটা যে আমরা বহুদলীয় গণতন্ত্র, আমরা যে আমাদের স্বাধীনতার যে কনস্টিটিউশনে যে মূল মন্ত্রগুলো যা ছিল, হ্যাঁ, পার্লামেন্টারি ডেমোক্রেসি, কিছুই তো রাখেন নাই উনি। একটা ভোট ঠিক মতো রাখেন নাই উনি। দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে তার হাতের পরিবারের অংশ, একটা পরিবারের এটা কর্তৃত্ব স্থাপিত হয়েছে। তারপরে উনি পুরো পলিটিক্যাল সিস্টেমে একে একে যাকে উনি প্যাট্রোনেজ দিচ্ছেন তারাই জিতছে। তো এটা তো কোনো এটা একটা পরিবারতন্ত্র ছিল, এটা একনায়কতন্ত্র ছিল। সেই জায়গার থেকে উনি মানে যেই স্পিরিট নিয়ে আমরা 71 করেছিলাম, 71-এ আমরা যেই স্পিরিট নিয়ে স্বাধীনতা আমরা এনেছিলাম, সেই স্পিরিটটাকে উনি খুন করেছেন। তো আমরা এই জন্য ওই জায়গার থেকে তাকে কনফ্রন্ট করা হয়েছে, এবং কনফ্রন্ট করে আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাই। সেই জন্য আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এবং এই নতুন বন্দোবস্তে যে জুলাই সনদ হওয়ার কথা ছিল, সেই সনদটা নিয়ে আমরা অনেক ধরনের টানাপোড়েন দেখেছি, যেটা মানে সবাই বলতে চায় যে এতদিনে হয়ে যাওয়ার কথা। মাঝখানে এটা নিয়ে আবার শহীদ মিনারে গেল, তারপরে আপনারা আবার একটা উদ্যোগ নিলেন, এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গা আসলো। ওইটা ঘোষণা, এটা সনদ না। ওই তো ঘোষণার মধ্যে দিয়ে একটা জায়গায় আসা, সবাই মিলে যে জুলাইয়ের ঘোষণাপত্রটা এই বিষয়গুলো থাকবে, এটা এত দেরি হচ্ছে কেন? না দেখেন, এগুলো ক্ষেত্রে হয় কি, ঘোষণাপত্র বলেন, সনেদে, এগুলো অনেক কনসালটেশনের বিষয় আছে। আপনি যে শব্দটা ইউজ করতে চাচ্ছেন আমি সেটাই রাজি না। আচ্ছা, ঠিক আছে, কি কারণে? তা এখন এটা হয়, এটা এমন না যে এইটাই বহুদলীয় গণতন্ত্রে, এইটাই যে আপনি যেই কথাগুলো বলছেন, আপনি এই আন্দোলনটাকে যেভাবে আপনি দেখছেন আমি সেভাবে দেখছি না। আমি এটাকে, আপনি যদি লিবারেল প্রোগ্রেসিভ হন, এই আন্দোলনটাকে আপনি লিবারেল প্রোগ্রেসিভের চোখ দিয়ে দেখছেন। আপনি যদি ইসলামিস্ট হন, হ্যাঁ, ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি, আপনি ইসলামিস্ট পলিটিক্যাল পার্টির চোখ দিয়ে দেখছেন। ফলে সবাইকে একত্রিত করে তার মতো করে একটা ঘোষণাপত্র তৈরি করে, এটা একটা খুবই কঠিন কাজ, এবং সেই কাজটা তারপরে আমরা করছি। বিএনপি তাদের মতামতটা জানিয়েছে, এনসিপি জানিয়েছে, সেটা নিয়ে বসবে, এবং ক্যাবিনেটে একটা কমিটিও করে দেওয়া হয়েছে। তো ওনারা এটা নিয়ে দেখছেন, আমরা আশা করব যে এটা হবে। কিন্তু কথা হচ্ছে যে আমি বলি যে এই জিনিসগুলো পুরো পৃথিবীতেই খুব দ্রুত হয় না। আপনি নেপালের কথা দেখেন, নেপালে যখন গৃহযুদ্ধ শেষ হলো, ওরা যখন মোনার্কিকে অ্যাবলিশ করলো, ওদের যে রাজতন্ত্র বিলোপ হলো, ওই রাজতন্ত্রের পরে যে ওরা যে একটা কনস্টিটিউশন করতে, পলিটিক্যাল পার্টিগুলো, ওদের আবার পলিটিক্যাল পার্টিও কিন্তু বেশি না, ওদের কংগ্রেস আছে, কমিউনিস্ট পার্টি আছে, কমিউনিস্ট পার্টির আবার 2-3টা ভাগ, আলাদা শাখা আছে। হ্যাঁ, এরা কত বছর লাগিয়েছে জানেন? 8 বছর লাগিয়েছে একটা কনস্টিটিউশন ড্রাফট করতে। তো এইটা আপনি যেটা ভাবছেন যে খুব দ্রুত মানে শর্টকাট সলিউশন, এগুলো অনেক ক্ষেত্রে হয়। আমি জনগণের চাওয়ার জায়গা থেকে বলা যে মানুষ তো চায় যে দ্রুত হোক, আমরা সেই জায়গাটায় যেতে চাচ্ছি। আমরা চাই যে জিনিসগুলো দ্রুত সলিউশন হোক, বাট আমরা এটাও চাই যে পুরো জিনিসগুলো আগে ডিবেটেড হোক। আচ্ছা, মানুষ জানুক যে কোন কোন বিষয়ে ডিবেট হচ্ছে, মানুষ তাদের মতামতটা দিক। আচ্ছা, সংস্কারের যে বিষয়গুলোতে সবাই একমত হবে, তারপরে নিশ্চয়ই নির্বাচন হবে। আন্দোলনের পরে নতুন রাজনৈতিক পার্টি হিসেবে আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্য থেকে এনসিপি আত্মপ্রকাশ করেছে। এখন মানে দর্শকদের বা মানুষের, জনগণের পারসেপশন হচ্ছে এরকম যে এই পার্টিটা আসলে যারা সরকারে আছে তাদেরই পার্টি। আসলেই কি তাই কিনা? আর একটা হচ্ছে আপনাদের কাছ থেকে এনসিপি কি কোনো সুবিধা পাবে কিনা আগামী নির্বাচনে? আপনি কি দেখছেন আমরা ওদেরকে কোনো সুবিধা দিচ্ছি? আমি কি দেখছি বা আপনি কি দেখছেন শফিক ভাই? এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে পাবলিকের পারসেপশন কি তৈরি হয়। পারসেপশন তো আপনারা অনেক সময় তৈরি করেন। অনেক সময় হয় যে টিভিতে এসে এমন সব কমেন্ট্রি করে, ওতে দিয়ে একটা পাবলিকের রং পারসেপশন তৈরি করে। অনেকে ডাহা মিথ্যা কথা বলেন। ডাহা মিথ্যা কেন বলছেন? উনি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এই কথা বলেছেন, তার মিথ্যা দিয়ে একজন পারসেপশন করেন, ন্যারেশন। তো এই এটা তো রং পারসেপশন। আমরা যদি সেরকম কোনো কাজ করি, আমি আপনাকে আহ্বান জানাই বা বাংলাদেশের
পলিটিক্যাল যেগুলো নিউজ পেপার আছে, যেগুলো টিভি স্টেশন আছে, আপনারা দেখেন যে আমরা কোনো পার্টিকে আনডিউ কোনো হেল্প করছি কিনা, সেটা এনসিপি হোক, জামাত হোক আর বিএনপি হোক, কাউকে কোনো পার্টিকে আমার সাথে। এখন অনেকের পারসেপশন হচ্ছে যে যেহেতু দুইজন স্টুডেন্ট আমাদের সাথে আছে, নাহিদ আপনাদের সাথে ছিল, উনি এসে আবার এই পার্টির হাল ধরেছেন, কিন্তু যারা দুইজন আছেন তাদের কোনো কাজ কি এনসিপিকে হেল্প করছে? কোনো কাজ কি বায়াস টুয়ার্ড এনসিপি? তারা কি এমন কিছু করছেন যেটা অন্যান্য পার্টিগুলো বলতে বাধ্য হচ্ছে যে ওনারা নিউট্রাল না? আমরা তো দেখছি না। আরেকটা হচ্ছে শোক ভাই, আপনি মনে করেন কিনা বিএনপি বাংলাদেশে বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি একমাত্র বড় রাজনৈতিক দল, এরপর জামাত আর যারা আছে, বিএনপি কি লিড নিতে পারতো কিনা বাকি দলগুলোর সাথে? আগে তারা বসে একটা কথাবার্তা বলে এসে আবার আপনাদের সাথে কথা বলতে পারতো। এই জায়গায় বিএনপির কোনো ব্যর্থতা আছে মনে করেন? আমার মনে হয় না। আমার মনে হয় যে তারা যে কাজগুলো করছেন, তারা কিন্তু এর আগে আপনি 2023-এ কিন্তু ওই যে 31 দফা ওনারা একটা ড্রাফটিং করেছিলেন। হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট একটা ম্যাচিউরড একটা কাজ, ঠিক আছে? এবং এই 31 দফাটা কিন্তু এই যে এখন যে ডায়ালগগুলো হচ্ছে সেটাকেও কিন্তু হেল্প করেছে, আমাদের এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে ডায়ালগে সেটা হেল্প করেছে। আমার মনে হয় যে আমরা তাড়াহুড়ো করছি, আমরা অস্থির হয়ে যাচ্ছি যে 3 দিনে সবাই রাজি হয়ে যাবেন। জিনিসগুলো 3 দিনের বিষয় না, এটা অনেক ধরনের ডিবেটের বিষয় আছে। প্রতিটা শব্দে আপনার একটা শব্দ এদিক বেদিক করে স্বৈরাচার হয়ে যায়। আমরা সেই যা ডিবেটগুলো হোক, এবং বিএনপি তরফ থেকে যেটা হচ্ছে যে বিএনপি যথেষ্ট সময় দিচ্ছে, প্রত্যেক দিন আসছে তাদের সিনিয়র লিডারশিপ এসে এই ডিবেটগুলোতে থাকছে, এবং আমরা যেই কথাগুলো হচ্ছে সেটা সবাইকে ইনফর্ম করছে। দেখেন পিআর নিয়ে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে কি ব্রিলিয়ান্ট কথাবার্তা হচ্ছে। একদল বলছেন না এটা ভালো, আরেকদল বলছেন ভালো না, একদল বলছে এটা শুধু আপার হাউসের জন্য প্রযোজ্য, আরেকদল বলছেন না এটা সবার জন্য প্রযোজ্য, একজন বলছেন যে না পিআর করলে আপনার দেশের সভারেনিটি হুমকির সম্মুখীন হবে, আর একদল বলছেন যে না এটা করলে দেশের মাইনরিটির রাইটসটা প্রোটেক্টেড থাকবে। এই যে সমস্ত যে ডিবেটগুলো, সেগুলো তো ব্রিলিয়ান্ট ডিবেট। আমরা চাই এই ডিবেটগুলো হয়ে এক ধরনের কনসেনসাসে আসুক। পিআর নিয়ে ব্যক্তি শফিকুল আলমের মতামত কি? আমার কোনো মতামত নাই, এইখানে আমার মতামত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি এমনি নাগরিক হিসেবে চিন্তা করেন কিনা? আমি প্রেস সেক্রেটারি হিসেবে প্রশ্ন করছি। আমি যাই বলি সেই ক্ষেত্রে মানুষ এটাকে ওইভাবেই নেবে, যেরকম আপনি ফেসবুকে পোস্ট দিলে মানুষ আসলে প্রেস সেক্রেটারি হিসেবেই নেয়। ব্যক্তি শফিকুল আলমে একটু ফিরতে চাই। যে শফিকুল আলম এপির সাংবাদিকতা করতো, তিনি এখন প্রেস সেক্রেটারি। ব্যক্তি জীবন কতটা ধ্বংস হলো? ব্যক্তি জীবন ধ্বংস কি হলো জানি না, তবে আমি আমার ফ্যামিলিকে তেমন একটা সময় দিতে পারি না। রাতে কোনো রাতে আমাদের 1-2টা পর্যন্ত কাজ করতে হয়। সারাদিনই নিউজ সাংবাদিকরা ফোন দেন, তাদের ফোনটা ধরতে হয়। তারপরে প্রচুর তো ফেক নিউজ হয়, ফেক নিউজ নিয়ে আমাদের এই ফেক নিউজ মিসইনফরমেশন এটা আমাদেরকে খুব ভাবায়, খুব ভোগায়ও। তো ওইটার আবার কমব্যাট আমাদের এটার রিপ্লাই দিতে হয়। সেই রিপ্লাইটা করতে গেলে খুব যে তাড়াহুড়া করা যায় তাও না, বিকজ আপনি আগে সত্যটা জেনে তো আপনি রিপ্লাইটা দিবেন। সত্য না জানলে তো রিপ্লাইও দিতে পারেন না, তো রেসপন্ডই করতে পারবেন না। সেই জায়গাগুলো এটার জন্য হয় কি যথেষ্ট কাজ করতে হয়। আর আমরা যে গভর্নমেন্ট যেই পরিমাণ লোক লাগে সেই পরিমাণ লোক আমাদের নাই। বিদেশে যেটা হয়েছে যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশনকে ট্যাকেল দিতে যে ওই দেশের গভর্নমেন্টগুলো তাদের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে। তারা যেটা হয় যে একটা বড় একটা ডিপার্টমেন্টই থাকে 200-300 জন লোকের, যারা ডিসইনফরমেশনকে কমব্যাট করে প্রতিনিয়ত। আমাদের দেশে তো সেই এটা নাই। ন্যূনতম একটা সংস্কার হওয়ার পর যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচনের পর তো ব্যক্তি শফিকুল আলমের লাইফ আছে, সেই জীবনে কি কোনো শফিকুল আলম হুমকি মনে করে কিনা যে এই দায়িত্ব নেওয়ার পর যখন আমি আর সরকারে থাকবো না, এখন আপনি যে নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন সেই নিরাপত্তা বলয় তো আর থাকবে না, সেই জায়গায় কি কোনো রিস্ক ফিল করেন পরিবার নিজেকে নিয়ে? আমার মনে হয় না। আমি কি অন্যায় করেছি যে আমি রিস্ক ফিল করব? না, ধরেন গত 15 বছরে তো কত মানুষ অন্যায় করেনি, গুম হয়ে গিয়েছে না, সেটা তো স্বৈরাচার করেছেন। সেই জায়গা থেকে বলা, যদি ট্রু ডেমোক্রেসি থাকে আমাদের কোনো নেই। আচ্ছা, আরেকটু আবার ব্যক্তি শফিকুল আলম থেকে আবার রাষ্ট্রে ফিরতে চাই। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় গণমাধ্যম একদম উঠে পড়ে লেগেছিল, যাচ্ছে তাই অবস্থা দেখেছি। আপনি ভারতীয় 2-1টা গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম কি আগের চাইতে একটু নিশ্চুপ হয়ে গিয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে?
না, ভারতীয় সবচেয়ে স্যাড পার্ট এই পুরো আমাদের গত 11 মাসের একটা বড় স্যাডের জায়গাটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান নিউজ পেপার বা ইন্ডিয়ান টিভি স্টেশনগুলোর আমরা অনেক মানে একটা আগলি একটা চেহারা দেখেছি। তারা মানে কোনো নিউজ যাচাই বাছাই না করে একের পর এক মিথ্যা দিচ্ছেন। এখন এই মিথ্যাটা কি তারা নিজে স্বতঃপ্রণোদিত হয়ে দিচ্ছেন, নাকি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে এই গভর্নমেন্টের এগেনস্ট এটা দাও, এটা করো? ওরা যেই ধরনের মিথ্যাটা ওনারা বারবার দিচ্ছেন সেটা সত্যিকার অর্থে আমাদের কাজকে বাড়িয়ে দিচ্ছে। প্রচুর কাজ করতে হয় এটাকে কমব্যাট করার জন্য, এবং এটা খুবই মনে হয় যে এটা ওয়েল অর্কেস্ট্রেটেড, খুবই উদ্দেশ্য প্রণোদিত। আমাদের দেশের সিকিউরিটিকে ওনারা ডিস্টাবিলাইজ করতে চান এই নিউজ পেপারগুলো। তো আমরা তো শক্তভাবে এটাকে দমন করছি, এবং আমরা এইটাকে ট্যাকেল দিতে যে আমরা একটা ওপেননেসকে আমরা এমব্রেস করেছি। আমরা বলেছি যে আপনারা আসেন, এসে দেখে নিজেরা বাংলাদেশে বসে দেখে রিপোর্ট করেন। তাতে হবে কি, সে বুঝবে যে বাংলাদেশটা কীরকম, বা বাংলাদেশে যে জুলাই আগস্টে যে অভূতপূর্ব আন্দোলনটা হলো, হ্যাঁ, সে আন্দোলনটার প্রকৃত রূপটা কি। সে তো বলে বেড়াচ্ছে যে এখানে তালেবানরা দখল করেছে, ইনি চিতেন, মানে শেখ হাসিনা যে কথাগুলো বলেন সেই কথাগুলোই ইন্ডিয়ান নিউজ পেপারগুলো বলছেন, বা ইন্ডিয়ান নিউজ পেপার যে কথা বলছেন সেটাই শেখে। এখন ইন্ডিয়ান নিউজ পেপারের একটা বাজে জিনিস হচ্ছে, ইন্ডিয়ান নিউজ পেপারে লিগালি অনেক সময় ওরা পলিটিক্যাল পার্টির থেকে ডোনেশন নিয়েও কিন্তু মিথ্যা কথা তাদের ক্যাম্পেইন করেন। তা এখন কি তারা আওয়ামী লীগের থেকে টাকা পাচ্ছেন প্রচুর, নিয়ে ওই টাকা দিয়ে কি তারা মিথ্যা নিউজ দিচ্ছেন? কারণ আওয়ামী লীগের এরা তো বিলিয়নস অফ ডলার্স বিদেশে নিয়ে গেছেন, এবং তারা তো সে টাকাগুলো অবভিয়াসলি স্পেন্ড করবেন বাংলাদেশের এগেনস্টে ক্যাম্পেইনে। তো আমার মনে হচ্ছে যে এইটাই হয়তোবা হয়েছে। এবং ভারত যে স্থলপথে অনেকগুলো পণ্যের বিরুদ্ধে অনেকটা নিষেধাজ্ঞার মতোই দিয়েছেন, আপনাদের কি সম্পর্ক ডেভেলপের জন্য নতুন করে কোনো চেষ্টা করছেন কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে শেখ হাসিনা ভারতের কোথায় আছেন জানেন কি? না, আমাদের জানার দরকার নাই উনি কোথায় আছেন না আছেন। কেন আপনারা ওনার বিচার করবেন না? আপনি জানবেন না কোথায় আছেন? উনি ইন্ডিয়া আছেন সেটা আমরা জানি, হ্যাঁ, ইন্ডিয়ার খুব প্রকৃত কোন জায়গা আছে আমরা তাকে সে যাতে এক্সট্রাডিশন হয় বাংলাদেশে নিয়ে আসেন, সেই জন্য আমরা যেই লিগাল স্টেপগুলো যতগুলো করার সেগুলো আমরা করছি। এবং আমরা তো মনে করি যে একদিন না একদিন তাকে বাংলাদেশে এসে এই বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু জুলাইয়ের পরে পুরো এক বছরে কিন্তু আপনারা এখন পর্যন্ত তাকে সিগনিফিকেন্টলি সে কোথায় আছে ভারত আপনাদেরকে এটা বলেনি। না, ভারত আমাদেরকে কোথায় আছে সেটা তো আপনারা জানতে চেয়েছেন, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আমরা জানি সে ভারতে আছে, এটা আমরা পুরোপুরি আমরা জানি, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে তাকে ফিরিয়ে আনাটা হচ্ছে আমাদের কাজ। তাকে যেভাবে, কারণ যেই পরিমাণ লোককে খুন করেছেন, গুম করেছেন, এক্সট্রা ক্রস ফায়ারে দিয়েছেন, তাকে তো অবশ্যই বিচারে আনতে হবে। শফিকুল আলম, আমি অনুষ্ঠানের আমরা একটু শেষের দিকে আমরা কয়েকটা ঝটপট প্রশ্নের উত্তর নিতে চাই, যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ না ছোট করে আর কি, একদমই সংক্ষিপ্ত। সাংবাদিক না হলে অন্য কোন পেশা পছন্দ করতেন? কঠিন হয়ে গেল প্রশ্ন, আমি জানি না। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে মনে করেন? খুবই স্বাধীনতা, অনেক বেশি স্বাধীনতা ভোগ করে। এটা কি আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় বলছেন নাকি আগে থেকে? আমাদের সময়ে। আর আগে কতটুক ছিল? আমার খুব মানে খুবই ক্ষীণ তাদের ইয়ে ছিল, বাট আমাদের সময় আমরা কারো তো মুখ বন্ধ করেননি। আপনার কি মনে হয় নির্বাচনে ভোটারদের আস্থা কমছে? আমার মনে হয় ভোটারদের আস্থা বাড়বে। আমরা তো একটা ভালো ইলেকশন করব। সংস্কার নাকি নির্বাচন? না, সংস্কারও নির্বাচন। আমরা তো ডেমোক্রেসিতে যেতে চাই একটা ভালো সংস্কার করে। নির্বাচন রমজানের আগে না পরে? এটা তো চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেছেন যে এপ্রিলে ইলেকশন হবে, বাট তারপরে যখন বিএনপির সাথে আমরা যে বিবৃতিটা দেওয়া হলো সেখানেও বলা হয়েছে যে যদি রিফর্ম আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মানে রিফর্ম এবং নির্বাচনের প্রস্তুতি আগে হয়ে যায়, ট্রায়াল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা ফেব্রুয়ারিতেও হতে পারে। আগের সরকার ভারতের বলয়ে ছিল, আমরা কোন বলয়ে? ভারত, চীন, আমেরিকা? আমরা আমাদের স্বতন্ত্র ফরেন পলিসি আমরা এস্টাবলিশ করেছি, এবং আমরা মনে করি সবাই আমাদের বন্ধু। আমাদের যারা আমাদের সাথে থাকবেন, আমাদের সভরেনিটিকে যারা রেসপেক্ট করবেন, আমরা তাদের সাথে আছি। জাতীয় সরকার নাকি নির্বাচিত সরকার? আমরা এই বিষয়টা আমি জানি না, বাট ইন্টারিম গভর্নমেন্ট তো সবার সরকার। ৭১কে মুছে ফেলে ২৪ নাকি ৭১ বুকে ধারণ করে ২৪?
এইটার খুব ভালো উত্তর দিয়েছিলেন প্রফেসর ইউনূস। উনি বলেছিলেন ৭১ আমাদের হার্ডওয়্যার, ২৪ হচ্ছে আমাদের সফটওয়্যার। হার্ডওয়্যার তো কখনো চেঞ্জ হয় না, বাট আপনি এই সফটওয়্যারটা এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করে। নেতিবাচক সমালোচনা আপনি ভালোভাবে নিলেও এটা পারিবারিকভাবে আপনার উপরে কোনো প্রভাব পড়ে কিনা? না, পড়ে না। সুযোগ পেলে সংসদ নির্বাচন করবেন? আমি পলিটিক্স করার ইচ্ছা নাই। নির্বাচনের পর দায়িত্ব শেষ হয়ে গেলে কি করবেন? আবার জার্নালিজমে ফিরে যাব, লেখালেখিতে ফিরবো। লেখালেখিতে ফিরবেন। ধন্যবাদ শফিকুল আলম ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে। যে জুলাই আবার ফিরে এলো, জুলাই যেন আর ওইভাবে না ফেরে, এত রক্ত এত কিছুর বিনিময়ে যেন না ফেরে। আপনারা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন। নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বারবারই বলেছে এমন একটা নির্বাচন হবে যেটা বাংলাদেশে আর কখনো হয়নি। আপনারা কি সেরকম একটা নির্বাচন করতে পারবেন? যদি করতে পারেন, বাধা কোনগুলো আর পজিটিভ দিক কোনগুলো, এটা শুনে আমরা শেষ করব। পজিটিভ দিকগুলো হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চান একটা ভালো ইলেকশন হোক, আমাদের জনগণ চান, আমাদের যারা জুলাই যারা বিপ্লবে এবং গণঅভ্যুত্থানে ছিলেন তারা সবাই চান। ফলে আকাঙ্ক্ষাটা হচ্ছে যে একটা ভালো ইলেকশন হতে হবে। এটা খুবই ক্রুশিয়াল, কেন জন আকাঙ্ক্ষার প্রেশারটা যে পড়ে যারা নির্বাচনগুলো তো কন্ডাক্ট করে তাদের উপর ওই প্রেশারটা আসে, জনগণের যে প্রেশারটা, সেই প্রেশারটা পড়লে আমার মনে হয় যে এমনি নির্বাচনটা ভালো হয়। আপনি আগের গভর্নমেন্টের যে কাজগুলো করেছে, আমরা এই গভর্নমেন্ট তো এমন কোনো কাজ করবে না যে একে জিতাও বা ওকে ফলে আমরা মনে করি যে মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারলে তারা জনগণের সহায়তা একটা সুন্দর ইলেকশন উপহার দিতে পারবে। আর নেগেটিভটা সত্যিকার অর্থে আমরা তেমন একটা দেখছি না। আমরা অনেকে বলে যে বাংলাদেশে অনেক ভায়োলেন্স হয়, কিন্তু আপনি যদি অন্যান্য দেশের তুলনায় আমাদের ভায়োলেন্সটা দেখেন, আমরা কিন্তু অতটা ভায়োলেন্ট জাতি না। হ্যাঁ, আমাদের আপনি দেখেন এই ওবায়দুল কাদেরের কথাও তো মনে আছে, উনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ চলে যায় ৫ লক্ষ লোক মারা যাবে। কয়টা লোক মারা গেছে? আপনি তো একটা, আমরা চাই না একটা লোকও মারা যাক, কিন্তু আপনি দেখেন আমাদের সোসাইটি কিন্তু এই জিনিসটাকে ম্যানেজ করেছে, আমাদের সরকার ম্যানেজ করেছে। এবং ফলে দেখেন যেই আশঙ্কাটা সবাই করেছে, বিদেশিরা আশঙ্কা করেছিলেন যে রিভেঞ্জ কিলিং হবে, তো সেটা তো হয়নি। তো আমি মনে করি যে অনেক আশঙ্কা করছেন যে সামনে ইলেকশনে ভায়োলেন্স হবে, আমি মনে করি না সেরকম কিছু হবে। বাংলাদেশের জনগণের মধ্যে ইচ্ছা এবারের ইলেকশনটা খুব ভালো হবে এবং সেই অনুযায়ী আমাদের যত কর্মযোগ্য, আমাদের যত রিফর্ম ইলেকশনকে ঘিরে, আমরাও মনে করি যে একটা সুন্দর এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশন আমরা উপহার দিতে পারবো। শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্য দিয়েও দীপ্ত টেলিভিশনকে সময় দেওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা আলোচনা শুনলেন, নিশ্চয়ই আপনাদের মতামত আমাদের ফেসবুক বা ইউটিউবের কমেন্টে আপনারা আপনাদের মতো লিখতে পারেন, কারণ মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।